তাহলে আমরা এখানে দেখলাম কি করেছে। আচ্ছা, তাহলে আমি এই ব্যক্তির কাছ থেকে ইনফরমেশন গুলো পেয়েছিলাম, ঠিক আছে। এই জন্য আমরা এখানে কি করব, ফ্রম ইউজ করব। মানে ফ্রম মানে কি, হতে বা থেকে। হইতে বা থেকে। আচ্ছা, তাহলে এই হচ্ছে বিষয় যেগুলো, এটা অবশ্য বোঝা যাচ্ছিল। আচ্ছা দেখো, আমরা কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করে থাকি না, যেমন ইফ ইউ হ্যাড এ কার্পেট, আমরা দেখলাম ইফ ইউ হ্যাড এ কার্পেট। যদি তোমার একটা কার্পেট থাকে, তার উপরে ড্যাশ দা স্টেয়ার। স্টেয়ার মানে কি, আচ্ছা সিঁড়ি। হ্যাঁ, তাহলে ইট লুক কেমন লাগবে দেখতে, সিঁড়ি। এটা বোঝা যাচ্ছে যে কার্পেটটা সিঁড়ির উপরে আছে। আমরা একটু আগে একবার দেখছিলাম যে এই ক্ষেত্রে আর এই দুইটার উপরে একটু ডিফারেন্স আছে, একটা বস্তুর ক্ষেত্রে আর একটা হচ্ছে এটা দেখা যাচ্ছে আর ওটা দেখা যাচ্ছে। এটা দেখা যাচ্ছে না, এরকম। এরকম ক্ষেত্রে আমরা এগুলো ইউজ, আনলেস ইউ আইসোলেট, মানে এটা আলাদা পারসন। আচ্ছা, ড্যাশ ইনফেকশন ড্যাশ ইনফেকশন বা ইনফেক্টিসিয়াস unless you isolate person dash infectious disease you can't say। যদি না তুমি আইসোলেট করো একটা পার্সনকে, মানে একান্ত রাখো, আচ্ছা, ড্যাশ ইনফেক্টিসিয়াস ডিজিজ মানে যে রোগগুলো হচ্ছে মানে ছড়ায় একজনের মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে। আচ্ছা, সেখান থেকে তুমি নিরাপদে থাকবে। তাহলে তুমি কি করতে পারবে না, ইউ ক্যান নট সেভ, তুমি নিরাপদ থাকতে পারবে না। তাহলে এরকম ক্ষেত্রে আমরা এখানে ইউজ করতে পারি, এই জায়গায় প্রিপজিশন ইউজ মানে করতে ফ্রম। আচ্ছা, ফ্রম পারসন উইথ ইনফেক্টিসিয়াস, বুঝতে পেরেছি, এখানে উইথ ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এখন প্রশ্নটা হচ্ছে উইথটা কেন ইউজ করলো এখানে। দেখো, বলছে যে সেই ব্যক্তিটাকে যদি আমরা আলাদা করে রাখি, তাহলে অবশ্যই সেই ব্যক্তির সাথে যে রোগটা আছে এই জন্য ইউজ করা হয়েছে এখানে। আচ্ছা, এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে আইসোলেট উইথ, এই আইসোলেট আর এই উইথ, এই দুটো আসলে ভার্বাল ফ্রেজ। এটা দ্বারা বোঝায় যে ব্যক্তির রোগ, যে রোগটা হচ্ছে তার সাথেই অবস্থান করছে। এই জন্য we can say that this is the verbal phrase and it gives the different meaning of general meaning, মানে সাধারণ যে অর্থগুলো আছে তার চাইতে এগুলো কিন্তু আলাদাভাবে অর্থগুলো দিয়ে থাকে, এই জন্য এগুলো আসলে ওইরকম ভাবে হয় না। তাহলে we are waiting for the boy, তারপরে কি হবে এখানে, to come। নো প্রবলেম, এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে number 7, the road is too busy, dash go, to go, to dot to এরপরে number 8, দেখো, it finds, এর প্রকারভেদগুলো, it's kind
dash your parents dash give me a lift বলছে ইটস কাইন্ড টু ইওর প্যারেন্টস আচ্ছা না এখানে হবে ইটস কাইন্ড ড্যাশ ইওর প্যারেন্টস তার মানে অফ ইওর প্যারেন্ট কাইন্ড অফ ইওর প্যারেন্টস হ্যাঁ বলছে এর প্রকার ভেদ আসলে এখানে প্রকার ভেদ বলতে বোঝাচ্ছে তার বাবা মার ধর্মটা আর কি আচ্ছা ড্যাশ গিভ মি এ লেফট হ্যাঁ যেটা আমাকে কি করেছিল ট্যাগ করেছিল তার মানে তার মানে বিহেভিয়ারটা তার কাছে হয়তো অতটা বেশি গ্রহণযোগ্যতা মনে হয়নি তাই সে কি করেছে তার সাথে কিছুক্ষণ কথা বলে হ্যাঁ সেখান থেকে সে ট্যাগ করে দিয়েছে তাহলে কি হবে টু গিভ মি এ লেফট এখানে লেফট মানে কি ট্যাগ করা হ্যাঁ দেখো লিভের পাস্ট ফর্ম স্যার এ হলো কেন ভার্বের আগে হ্যাঁ ওইটাই বলছি লিফট লেফট 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 এখন কিছু কিছু ভাব আছে যা আসলে হ্যাঁ রাইট তার মানে ওখানে কি কাজ ঘটনা করছে এই লেফট মানে আমরা তো বলি লিভ অফ অ্যাবসেন্ট তাই না ভার্ব হিসেবে নাউন হিসেবে লিভ অফ অ্যাবসেন্ট লিভ অপশন মানে উপস্থিতিটা লিভ অফ অ্যাবসেন্ট লিভ অফ অ্যাবসেন্ট অনুপস্থিত থাকার জন্য আবেদনপত্র এটা কিন্তু ভার্ব হিসেবে কেমন করে দেখো রাইট এ অ্যাপ্লিকেশন অন কি বলে হ্যাঁ রাইট অ্যান অ্যাপ্লিকেশন অন লিভ অফ অ্যাবসেন্ট তখন কিন্তু এটা হচ্ছে একটা নাউন বুঝতে পারছো বাট এখানে হচ্ছে এটা ভার্ব ভার্ব প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আচ্ছা তো এখানে হচ্ছে যেমন এটা নাউন কিন্তু এখন এই লেফট দুইটাকে এখানে কি হিসেবে ব্যবহার করছে কারণ আমরা জানি এটা হচ্ছে আর্টিকেলটা কোথায় বসে নাউন তো প্রোনাউনের পূর্বে তাহলে এখানে একটা ট্যাগ বোঝাচ্ছে তাহলে এই লেফটটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বুঝতে পারছো আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হয় তাহলে এটা নন ফাইনাইট ভার্ব হিসেবে কিন্তু এই জায়গাতে ব্যবহার করছে এটা নাউন হিসেবে তাহলে অর্থ কি হচ্ছে স্যার ট্যাগ করা বা ট্যাগ বিদায় আচ্ছা বিদায় এরকম অর্থে দেখো আরেকটা সুন্দর সেন্টেন্স আছে বলছে ইট ওয়াজ গুড ড্যাশ ইউ আচ্ছা এরপরে বলছে ড্যাশ গো jogging it was good for you to go jogging dash me to go jogging for me with me বলছে it was good dash you তাহলে এখানে কি হবে it was good হ্যাঁ for you হ্যাঁ আমরা সাধারণত সবাই কিন্তু এখানে for টাই ব্যবহার করব খেয়াল করে দেখো ম্যাক্সিমামই আমরা বলবো যে এটা আমার জন্য ভালো কি করার জন্য হ্যাঁ ব্যায়াম করার জন্য হ্যাঁ আমার সাথে বুঝতে পেরেছো ম্যাক্সিমাম এখানে সবাই দিবে ফর কিন্তু আসলে ফর হবে না গুড অফ ইউ হবে এটা তোমার জন্য ভালো দেখো খেয়াল করে দেখো ইট ওয়াজ গুড অফ ইউ এটা তোমার জন্য ভালো তাহলে তোমার র হচ্ছে র অথবা এ হ্যাঁ জেনারেলি আচ্ছা তো এই কারণে এখানে হবে কিন্তু অফ বুঝতে পেরেছো মানে এই জিনিসগুলো তোমরা টুকে রাখলে তোমাদের লাভ হবে সেটা হচ্ছে পরবর্তীতে সেন্টেন্স একবার খাতায় দেখলেই এগুলোর ভুল হবে না কিন্তু এগুলো এক্সেপশন এগুলো কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশনে ম্যাক্সিমাম টাইম আসে ম্যাক্সিমাম টাইম এগুলো আসে আবার বিসিএস এর জন্য আসে হ্যাঁ আবার হুটহাট করে কেউ কিন্তু জিজ্ঞাসা করতে পারে তোমাদেরকে যেগুলোর ক্ষেত্রে কি হতে পারে সঙ্গে সঙ্গে তুমি ফর বলে বসাই দিবা কিন্তু ফর বললে হবে না এখানে আচ্ছা এরপরে দেখো বলছে গো এটা বোঝা যাচ্ছে যে ইনফিনিটিভ হবে কারণ একটা শর্ত বোঝালে জেনারেলি আমরা ইনফিনিটিভ ইউজ করে থাকি হ্যাঁ আর বলছে যে কার সঙ্গে আমার সঙ্গে ঠিক আছে দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ প্রপোজাল বিষয় তাহলে এইরকম ক্ষেত্রে তোমরা এই জিনিসগুলো একটু টুকে রাখো হ্যাঁ তাহলে তোমাদের লাভ হবে
দেখো আরেকটা নাম্বার 3, it was clever. It was clever dash you dash work dash the answer. এটা ছিল হ্যাঁ খুবই চালাকের একটা কাজ। হ্যাঁ ইউ তোমার আচ্ছা ড্যাশ ওয়ার্ক কাজটা হ্যাঁ করার জন্য For the the answer. answer, উত্তরের জন্য বুঝতে পেরেছো? এখানে আচ্ছা, ওইখানে তাহলে টু আর এখানে এখানে কি ফর। হবে? It was clever ইউ of you. হ্যাঁ এখানে কিন্তু অফ ইউ হবে। It was কেন দেখো clever of ইট ওয়াজ you. ক্লেভার অফ ইউ, এটা তোমার চালাক বুঝতে তোমার পেরেছো? চালাকিকতা ছিল হ্যাঁ টু এটা আর। কিন্তু তোমার চালাকিকতা ছিল, তাহলে অফ ইউ হবে এখানে। হ্যাঁ এটাই হচ্ছে ইন্টারেস্ট, যে ওয়ার্ড মিনিংটা যদি বুঝতে পারো হ্যাঁ সেন্টেন্সের প্যাটার্নটা তোমার ধরা একদম সহজ হয়ে যাবে। ওকে তারপরে To work. হ্যাঁ টু ওয়ার্ক তার কাজ করার জন্য। For the answer. আচ্ছা এখন দেখো ওয়ার্কের পরে আমরা কিন্তু Work ফর দ্য at. অ্যানসার আবার ইউজ করতাম, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ইউজ করতাম, বাট হিয়ার উই হ্যাভ টু রাইট ডাউন দ্যাট ওয়ার্ক আউট মানে কোনো কিছু উত্তর বের Workout. করা, ওয়ার্ক আউট মানে কোনো কিছু কোনো কিছু উত্তর বের করা। হ্যাঁ উত্তর বের করা। তো এটা কিন্তু এক্সেপশন রুলস। জেনারেলি কিন্তু এই দুইটা জায়গা যেহেতু এটা আগেরটা করছি এই জন্য এটা কিন্তু মনে হয়ে গেছে, বাট এইখানে কিন্তু এই জিনিসটা মিসিং হয়ে যায় আমাদের, বুঝতে পেরেছো? এই জন্য এই হ্যাঁ সুন্দর সুন্দর এই উদাহরণগুলো একটু তুলে রাখবা, যে ওয়ার্কআউট মানে হচ্ছে কোনো কিছু হ্যাঁ মানে থেকে কোনো কিছু বের করে নেওয়া, বুঝতে পেরেছো? এরকম এক্সারসাইজ দেওয়া থাকবে তখন অ্যান্সার বের করে নিতে হবে, তখন এটা মনে রাখবা। হ্যাঁ এই জিনিসগুলো খুব আসে ইউনিভার্সিটি অ্যাডমিশনে, খুব এই জিনিসগুলো আসে বিসিএস এর পরীক্ষার জন্য, খুব ইম্পর্টেন্ট। So if you practice these types of items, then it is very easy for you to know about the right use of the preposition. বুঝতে পেরেছো? এই 10টা মোটামুটি আমরা এক্সারসাইজ দেখলাম। এরকম অনেকগুলো আছে, হিউজ নাম্বার। প্রিপোজিশনের ব্যবহার সবচেয়ে ডিফিকাল্ট, আর এটা এক্সপার্ট হওয়ার জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। সো দ্যার ইজ নো অল্টারনেটিভ ওয়ে উইদাউট প্র্যাকটিসিং। বুঝতে পেরেছো? এই হলো বিষয়। তাহলে এখন মোটামুটি বাড়ির যে কাজগুলো সেগুলো এগুলো দেওয়া থাকলো। আচ্ছা ডিসগাইজড প্রিপোজিশনের একটা উদাহরণ বলো তো। ডিসগাইজড প্রিপোজিশন মনে আছে? ওগুলো মনে রাখতে হবে, তা না হলে তো ভুলে যাবা, আসলে তো পারবে না। লুকিয়ে আছে এরকম জেনারেলি যে হান্টিং অফ ক্লক মনে আছে? এবার পার্টিসিপল প্রিপোজিশনের কথা বলো তো একটা। ওভার রাউন্ড পার্টিসিপল প্রিপোজিশন কই ভুলে গেছো? স্যার আমাদের কারণ বই এরকম সুন্দর ভাবে থাকলে ভালো। এক বই দেওয়া আছে সিরিয়াল বাই সিরিয়াল, কিন্তু আমাদের কোনটা পার্টিসিপল কোনটা ডিসগাইজ। কনসিডারিং, ডিউরিং, ডিউরিং দেওয়া আছে, এই যে ফলোইং দেওয়া আছে, ইনক্লুডিং দেওয়া আছে, ঠিক আছে? সেগুলো তো পার্টিসিপলের মধ্যে পড়ে। হ্যাঁ এই যে প্রেজেন্ট পার্টিসিপল যতগুলো পার্টিসিপল আছে সবগুলোর মধ্যে এটা দেওয়া আছে। এখানে লিখে নাও, এটা একটু হাইলাইট করো, কিছু দিয়ে গোল দাও, আমি লিখে দিচ্ছি। এটা হচ্ছে পার্টিসিপল। যেমন ওই যে উদাহরণটা আমরা বলি না যে following the she jumped into, তাহলে এখানে খেয়াল করে দেখো into the car। হচ্ছে আমাকে অনুসরণ করো, তারপরে এগুলো বলে টলে
তারপরে তিনি কি করলেন, হ্যাঁ উদাহরণ কি ওই হ্যাঁ জাম্প দিয়ে হ্যাঁ কারের মধ্যে উঠে চলে গেল। তার মানে ওই যে স্টোরিটা দ্য লাঞ্চিয়ন মনে আছে, লেখিকা ওই যে লেখক কে হচ্ছে, হ্যাঁ, বলে আছে একটা জিনিস খায়। হ্যাঁ হ্যাঁ বলে যে আমি একটার বেশি কিছু একটা খাই বেশি না। খায় না, কিন্তু একটা জিনিস সব। হ্যাঁ তারপরে ওই রকম করে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তখন বলছে যে ঠিক আছে, হ্যাঁ হ্যান্ডশেক করে তারপরে জাম্প করে তাদের লাভ দিয়ে কারে উঠে চলে গেল। আচ্ছা তো এরকম ক্ষেত্রে তারপরে প্রিপোজিশন ইউজ করলাম কি ইনটু, আরও একটা ইউজ করেছি এই জায়গাতে, ঠিক আছে। এটা কিন্তু পার্টিসিপল প্রিপোজিশন। কেন? দিস ইজ দ্য নাউন ফ্রেজ, এটা তো হেড ওয়ার্ড মানে একটা নাউন, এই নাউনের আগে একটা আর্টিকেল ইউজ করা হচ্ছে, তাই এটা নাউন ফ্রেজ। আর তার পূর্বে আবার দেখো ফলোইং ইউজ করা হচ্ছে, এটা হচ্ছে পার্টিসিপল। হ্যাঁ এটা পার্টিসিপল প্রিপোজিশন, তার মধ্যে এইটা, বুঝতে পেরেছি? এই হলো বিষয়। আচ্ছা তারপরে যেমন বলছিলাম যে অ্যাকর্ডিং অ্যাকর্ডিং টু অনুসারে, হ্যাঁ এটা আবার আরেকটু বেশি আছে, ঠিক আছে। অ্যাকর্ডিংও আছে, টু আছে, হ্যাঁ দুইটা মিলে একটা। হ্যাঁ দুইটা মিলে একটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। আচ্ছা এরপরে আরো কি আছে এরকম, স্যার কনসিডারিং, হ্যাঁ কনসিডারিং হয়, রেসপেক্টিং হয়, সব পার্টিসিপলে হয়। হ্যাঁ মোটামুটি সবগুলোই তুমি এগুলো ভার্বের সাথে আইএনজি যুক্ত করে তারপরে একটা নাউন ফ্রেজ যুক্ত করলেই সেটা পার্টিসিপল Participle ফ্রেজ হয়ে যাবে। তাহলে আমরা দেখো এটাও দেখলাম পার্টিসিপল ফ্রেজ দেখলাম, ডিসকাস আর এটা দেখলাম ডিটাচ দেখলাম। ডিটাচটা মনে আছে, অনেক দূরে অবস্থান করে, ডিটাচ প্রিপোজিশন, উইথ হোম, টু হোম, হ্যাঁ। বাই হোম, মনে নেই? হ্যাঁ। আচ্ছা তারপরে আর কি আছে প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, হ্যাঁ কম্পাউন্ড প্রিপোজিশন, হ্যাঁ। আচ্ছা তারপরে হচ্ছে সিম্পল গেল, কম্পাউন্ড গেল, আর কি আছে, ডাবল পার্টিসিপল দ্য ফ্রেজ মানে হ্যাঁ, ডাবল participle। একটা প্রিপোজিশনাল ফ্রেজ। হ্যাঁ প্রিপোজিশনাল ফ্রেজ, এটাই বেশি করে মনে রাখতে হবে। হ্যাঁ প্রিপোজিশনাল ফ্রেজগুলো না মনে রাখতে পারলে তখন এই ওয়ার্ডের মিনিংগুলো আর সেন্টেন্সগুলো কমপ্লিট করতে পারবে না, বুঝতে পারছো? এই জন্য ওইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা তারপরে আর কি আছে বলো? সিম্পলি ডাবল